আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থী জামিন। শুক্রবার রাতে কারাগার থেকে ফিরেছেন পরিবারের কাছে। নীলফামারী সৈয়দপুরে মহাসড়কের ওপর দেশের বৃহত্তম শুটকি বাজার, হিমাগার্ডের ব্যবস্থা সহ আধুনিকায়নে আড়তদার ও পাইকারি বিক্রেতাদের দাবি। এবং অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স, সেমিফাইনালে প্রতিপক্ষ মিশর। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার রাতেই তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। চলমান পরীক্ষার কথা বিবেচনা করে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী আদালতে তাদের তালিকা পাঠিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী। শুক্রবার রাতেই তারা পরিবারের কাছে ফিরে গেছেন। শাকের আদনানের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় রূপ নিলে সারা দেশের স্কুল, কলেজ, পলিটেকনিক সহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। স্থগিত করা হয় ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে ১ আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত করা হয়। সহিংসতা ও নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় অনেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়। ওই সব মামলায় গ্রেপ্তার ৪২ শিক্ষার্থীর জামিনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা নিম্ন আদালতে তালিকা পাঠানো হয়। বিকেলে শুনানিতে তাদের জামিন মঞ্জুর করেন আদালত। মাননীয় শিক্ষামন্ত্রী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি ৪২ জনের লিস্ট দিয়েছেন, যে ৪২ জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। আদালতকেও বললাম যে যেহেতু এইচএসসি পরীক্ষার্থী, বিজ্ঞ আদালতকে অনুরোধ করলাম, সে মোতাবেক বিজ্ঞ আদালত বিবেচনা করে জামিন প্রদান করেছে। নতুন রুটিন অনুযায়ী এইচএসসির স্থগিত হওয়া তত্ত্বীয় পরীক্ষাগুলো আগামী ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হবে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে শোকের মাস আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তা ষড়যন্ত্রের অংশ ছিল বলে উঠে এসেছে অনেক গবেষণায়। গবেষকরা বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশে দুর্ভিক্ষ হলে স্বাধীনতার সাথে সাথেই হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম ২ বছর সফলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করা হলেও স্বাধীনতার তৃতীয় বছরে দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত ধরে দেশের মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়। ওবায়দুল রশিদের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করলেন, তখন সারা দেশেই ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার ক্ষতচিহ্ন। পেতে রাখা মাইনের কারণে বন্ধ ছিল চট্টগ্রাম এবং বর্তমান মংলা, তখনকার চালনা বন্দর। কেন্দ্রীয় ব্যাংকে ছিল মাত্র $18। সে সময় বাংলাদেশ টিকবে না বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলল, স্বাধীন বাংলাদেশে দুর্ভিক্ষ আসন্ন। এমন কঠিন পরিস্থিতি জাতির পিতা সফলভাবে মোকাবেলা করায় গতি আসে অর্থনীতিতে, প্রবৃদ্ধি হয় ইতিহাসের সবচেয়ে বেশি। বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখল করা খন্দকার মোশতাক ১৯৭২ থেকে ১৯৭৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ শক্তির সাথে বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন। খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী হিসেবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাকের মন্ত্রিসভায় থাকা ফণীভূষণ মজুমদার। ১৯৭৩ সালে মোশতাক যেমন ইচ্ছে করে বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিয়ে ফসলের ক্ষতি করেন, তেমনি ফণীভূষণ মজুমদার বন্যা পরবর্তী সময়ে খাদ্যঘাটতি হবে জেনেও তার সমাধান করেননি। সৃষ্টি হয় কৃত্রিম খাদ্য সংকট।
কুড়িগ্রামের চিলমারির প্রত্যন্ত জেলেপাড়ায় বাক ও বুদ্ধি প্রতিবন্ধী বাসন্তী ও তার চাচাতো বোন দুর্গাতিকে জাল পরিয়ে ছবি তুলে পত্রিকায় ছাপা হয়, যেখানে বোঝানো হয়েছিল অর্থের অভাবে কাপড়ের পরিবর্তে জাল পরেছেন তারা। কিন্তু তখনকার সময়ে 10 থেকে 12 টাকায় শাড়ি পাওয়া যেত, আর যে জাল তাদের পরানো হয়েছিল তার দাম ছিল কমপক্ষে 150 টাকা। বাংলাদেশ কিউবায় পাটজাত পণ্য রপ্তানি করতে চাওয়ায় যুক্তরাষ্ট্র থেকে কেনা খাদ্যপণ্য বোঝাই জাহাজ বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে এভাবেই নানা ষড়যন্ত্র এবং অপপ্রচার চালায় দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। দেশের বৃহত্তম শুটকি বাজারের একটি নীলফামারীর জেলার সৈয়দপুরে টার্মিনাল রোডের শুটকি বাজার। মহাসড়কের ওপর অনিরাপত্তায় চলে বাজারের কার্যক্রম, নেই হিমাগারের ব্যবস্থা। দীর্ঘদিন ধরে শুটকি বাজারটিকে আধুনিকায়নের দাবি জানিয়ে আসছেন আড়তদার ও পাইকারি বিক্রেতারা। বিস্তারিত শায়েখ সিরাজের রিপোর্টে। প্রতিদিন সকালেই জমে ওঠে নীলফামারী জেলার সৈয়দপুরের টার্মিনাল রোডের এই শুটকি বাজার। একদিকে মহাসড়কের উপরেই চলে নিলাম, অন্যদিকে নানা জাতের শুটকি মাছের পসরা সাজান বিক্রেতারা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুটকি মাছ আসে দেশের বাইরে থেকেও। আবার এখান থেকে শুটকি মাছ চলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে। প্রতি বছর শত কোটি টাকার শুটকি রপ্তানিও হয়ে থাকে এই বাজার থেকে। পাকিস্তান থেকে আসে, তার মানে আদতে এটা হচ্ছে শুটকির মোকাম। এখানে আমরা নয় আড়তদারের মাধ্যমে এখান থেকে বিভিন্ন সারা বাংলাদেশে আবার রপ্তানি। আড়তদাররা বহু জায়গায় তেনা আছে, মহিপুর তেনা আসে, চিটাগাং থেকে আসে, খুলনা থেকে আসে, অনেক এলাকা থেকে আসে না শুটকি, বহু জায়গা থেকে। এটা তো উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ মোকাম। আপনি কোথা থেকে কি আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে যাচ্ছি। ঢাকার নারায়ণগঞ্জ? ঢাকায় নিয়ে যাবে। আমি থাকি সুইডেনে। সুইডেন থেকে শুটকি কিনতে আসছেন? দেশের ঐতিহ্যবাহী এই শুটকি বাজারটিকে আধুনিক এবং বিজ্ঞানসম্মত করে গড়ে তোলার দাবি এখানকার ব্যবসায়ীদের। আমাদের এখানে শুটকি মাছটা বাজারজাত করার জন্য যে একটা প্রক্রিয়া করা দরকার, যেমন কোল্ড স্টোরেজের ব্যাপারটা, যেটা রাস্তার পাশে আমরা ব্যবসা করছি, এখানে জীবনের ঝুঁকিও আছে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট। আমাদের মানে জায়গার সংকুলন, এই যে দেখেন রাস্তার উপরে, এটা তো একটা মহাসড়কের উপরে বসছে। এই শুটকি বাজারকে ঘিরে হাজারো পরিবারের কর্মসংস্থানের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের পুষ্টি চাহিদার একটি যোগান হচ্ছে এখান থেকেই। খাদ্য রসনে শুটকির স্বাদ অতুলনীয়, যা গ্রহণে উত্তরবঙ্গের মানুষ বেশ এগিয়ে। মাছের উৎস না থাকার পরেও দেশের দ্বিতীয় বৃহত্তম শুটকির বাজার গড়ে উঠেছে উত্তরবঙ্গের এই সৈয়দপুরে। তবে উন্মুক্তভাবে মহাসড়কের উপরে এটি কতটা নিরাপদ সে ব্যাপারে সবারই ভেবে দেখা উচিত। সৈয়দপুরের টার্মিনাল মোড়ের শুটকির বাজার থেকে শায়েখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে। এবারে প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। 2022 বিশ্বকাপ ফাইনালের পর অলিম্পিকে এই দুই দেশের অনূর্ধ্ব 23 ফুটবলারদের ম্যাচেও উত্তাপ ছিল। ম্যাচের একদম শুরুতেই 5 মিনিটে ফরাসিদের এগিয়ে নেন ইয়ান ফিলিপে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। অন্য কোয়ার্টার ফাইনালে মরক্কো 4-0 গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। জাপানের বিপক্ষে স্পেন পেয়েছে 3-0 গোলের জয়, আর টাই ব্রেকারে প্যারাগুয়েকে হারিয়েছে মিশর। সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ মরক্কো আর ফ্রান্স লড়বে মিশরের বিপক্ষে। জমে উঠেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ প্যারিস অলিম্পিকের পদক তালিকার লড়াই। শীর্ষস্থান যথারীতি ধরে রেখেছে এশিয়ার শক্তি চীন। 13টি স্বর্ণ, 9টি রূপা ও 9টি ব্রোঞ্জ চাইনিজদের দখলে। 11টি স্বর্ণ আর 12টি রৌপ্য ও 13টি ব্রোঞ্জ সহ মোট 36টি পদকে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। সমান 11টি স্বর্ণ নিয়ে পরের স্থানে আছে অস্ট্রেলিয়া। 9টি স্বর্ণ ও সর্বাধিক 43টি পদক নিয়ে চতুর্থ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। 9টি সোনা নিয়ে ষষ্ঠ গ্রেট ব্রিটেন এবং 8টি স্বর্ণ নিয়ে ষষ্ঠ স্থানে আছে জাপান। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর।
এবং প্রথমে কৃষি সংবাদ। অপর্যাপ্ত বৃষ্টির কারণে চলতি বর্ষা মৌসুমে মাগুরায় ধান চাষিদের জমিতে সেচ দিতে নির্ভর করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির উপর। স্যালো ইঞ্জিন সহ বিভিন্ন ধরনের সেচ যন্ত্র ব্যবহারের ফলে ধান চাষে খরচ বাড়ছে, তেমনি ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় ভূপ্রাকৃতিক ভারসাম্যে ক্ষতিকর প্রভাবের আশঙ্কা তৈরি হচ্ছে। মাগুরা থেকে শামীম খানের তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। প্রতি বছর আমন মৌসুমে বৃষ্টির পানির উপর নির্ভর করেই ধান চাষ করেন কৃষকরা, কিন্তু এবার অতি খরায় শ্যালো ইঞ্জিন চালিত সেচ যন্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে। এ কারণে বিঘা প্রতি প্রথম ধাপেই সেচ সহ অন্যান্য খরচ মিলিয়ে কমপক্ষে 8 থেকে 10,000 টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। তাই ভালো দাম না পেলে এবারও লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের। 1 বিঘা জমিতে মনে করেন ওই লোকে 4-5 লিটার তেল খরচ করা লাগছে। আগে যে ওষুধের দাম 70 টাকা ছিল, এখন 170 টাকা দিল। টাইমিস্টার টপ ছিল আগে 320 টাকা, এখন 500 টাকা। তেলের দাম বেড়ে যাওয়ার কারণে মেশিনওয়ালারা, যেমন যারা জমি চাষ করে দিচ্ছে টিলারওয়ালারা, এরা বেশি টাকা নিচ্ছে। আমরা যখন ধান কাটা লাগে তখন একটা জনের দাম 1,1200 টাকা, 700-800 টাকা দিয়ে জমি নিয়ে ধান কাটার পরে সেই ধান বিক্রি করেই আমরা জনের দামগুলো মিটাই। জনের দাম মিটাতে আমাদের ঘরে সব ধান ফুরে যায়। কৃষি বিভাগের তথ্য মতে মাগুরায় এই বছর 62,280 হেক্টর জমিতে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি জুলাই মাসে মাগুরায় 156 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রোপা আমন চাষের জন্য এই মাসে কমপক্ষে 250 মিলিমিটার বৃষ্টির প্রয়োজন ছিল। কম বৃষ্টি হওয়ায় কৃষকদের শ্যালো ইঞ্জিন চালিত সেচ যন্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে। পুকুরের গর্ত থেকে যাতে পানির অপচয় না হয় সেই বিষয়ে তার যত্ন হবে, যাতে পানির অপচয়টা কম হবে, এতে পানির সাশ্রয় হবে। একই সাথে আমরা তাদেরকে অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাইং অর্থাৎ এডাব্লিউডি প্রযুক্তির কথা বলছি। এটা একটা ধান উৎপাদনের ক্ষেত্রে পানি সেচ কাজে একটা সাশ্রয়ী প্রযুক্তি। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে তারা কৃষকদের পরিমিত পানি ব্যবহার করে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। সৈয়দ অদিত, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বগুড়ায় বিভিন্ন সড়কের দুপাশে রোপণ করা হচ্ছে শত শত তাল গাছ। এতে আঞ্চলিক শোভাবর্ধনের পাশাপাশি কমবে বজ্রপাতে মৃত্যুর হার। শুধু রোপণই নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ প্রাণ প্রকৃতি রক্ষায় রক্ষণাবেক্ষণও জোর দেন সংশ্লিষ্টরা। রৌফ জালালের তথ্য, ভিডিওচিত্রে মোশাহিদ রনের রিপোর্ট। ইটভাটায় জ্বালানি, ঘর তৈরির উপকরণ কিংবা সনাতন নৌকা, বিভিন্ন কারণে বছরের পর বছর দেশ জুড়ে কমেছে তাল গাছের সংখ্যা। বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা ও জলবায়ু অভিঘাতে আশঙ্কাজনক হারে বেড়েছে বজ্রপাত ও প্রাণহানি। বিরূপ প্রভাব পড়ছে প্রাণ প্রকৃতিতে। পরিস্থিতি উন্নয়নে খামারখান্দি ইউনিয়নের ঝাজর এলাকায় বিভিন্ন রাস্তায় তাল গাছ রোপণের উদ্যোগ। এই তালের গাছ লাগাচ্ছে মোটামুটি ভালো হবে, ভালো হলে মানে সেমা হবে, উপকারও হবে। এই তাল গাছ গাড়লে আমাদের উপকার আছে, শ্যামা পামু, দম নমু, ফল খামু। বজ্রপাতের কারণে কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই তাল গাছগুলো যদি রাস্তার দুই সাইডে হয়ে যায় তাহলে কৃষকগণ এই বজ্রপাতের এর থেকে দুর্ঘটনা থেকে তারা এড়াতে পারবে। এবং পাশাপাশি এতে এই এলাকার মানুষ শান্তিভাবে এবং খুব খুশি হয়েছে যে আরও যদি এই এলাকা শুধু তাল গাছ লাগান যায় আরও মানুষ উপকৃত হবে। এতে গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ প্রতিবেশের উন্নয়নের আশা সংশ্লিষ্টদের। সাথে যেমন সবুজায়ন হলো, তার সাথে কিন্তু আমাদের যে বজ্রপাতে কৃষক মৃত্যুর যে ঝুঁকি সেটিও কিন্তু কমে যায়। এই ধরনের প্রকল্প যেগুলো রয়েছে আরও বেশি বেশি বনায়ন এবং আরও বেশি বেশি সবুজায়নের করার জন্য আমরা সকলকে আহ্বান জানাই। মাটির ক্ষয় রোধ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দেশজুড়ে এ ধরনের উদ্যোগের তাগিদ প্রকৃতিপ্রেমীদের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।